নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা যে ভৌতিক গল্পটি পাঠ করে শোনাব, গল্পটির নাম পোর্ট্রেট। গল্পটি শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভৌতিক গল্প পোর্ট্রেট। সোনাঝুরির মাঠে একটা ফাঁকা জায়গায় বসে মোবাইল সময় কাটাচ্ছিল রঞ্জন। এই জায়গাটা ফাঁকা, হাটের ভিড় এখান পর্যন্ত পৌঁছয়নি। চৈত্র মাসের দুপুর হলেও গাছগাছালির ছায়ায় একটা মনোরম আবহাওয়া, খানিকটা নিস্তব্ধ। একটু দূরে হাটে কেনাকাটা করছে স্ত্রী অস্মিতা আর মেয়ে নায়রা। রঞ্জনের এইসব হাটের ভিড়ে দরদাম করে এটা ওটা কেনা একদম পোষায় না। সারা বছর কাজের চাপ, শান্তিনিকেতনে 3 দিনের ছুটিতে এসেছে বিশ্রাম নিতে, কিন্তু স্ত্রী আর মেয়ের চাপে আসতেই হয়েছে সোনাঝুরির হাটে। ওরা যখন কেনাকাটায় ব্যস্ত, রঞ্জন হাঁটতে হাঁটতে এই নির্জন জায়গাটায় পৌঁছে ভাগ্যক্রমে পেয়ে গেছে একটা গাছের তলায় পুরনো রং চটা একটা লাল প্লাস্টিকের হাতল ভাঙা চেয়ার। সেই চেয়ারটায় বসেই সে মোবাইলে খবরের কাগজ পড়ছিল। একটা লিংক ক্লিক করতে গিয়ে দেখল ইন্টারনেট কানেকশন আর নেই। এমনিতেই অবশ্য সিগন্যাল স্ট্রেংথ এই বনের মধ্যে কমই ছিল। মোবাইলটা পকেটে ঢুকিয়ে আড়মোড়া ভেঙে এদিক ওদিক তাকাতে রঞ্জনের চোখে পড়ল খানিকটা দূরে একজন বাউল গোছের লোক একটা ইজেল নিয়ে ছবি আঁকছে আর মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছে, যেন ওরই ছবি আঁকছে। একটু অবাকই হলো রঞ্জন। প্রথমত, লোকটাকে আগে চোখে পড়েনি। কখন এলো লোকটা? দ্বিতীয়ত, এই সোনাঝুরিতে বাউলরা আসে একতারা বা দোতারা বাজিয়ে গান করতে, ছবি আঁকতে কেউ আসে রঞ্জন কোনো দিনও দেখেনি। আর সবচেয়ে বড় কৌতূহল, লোকটা হঠাৎ করে ওর ছবি আঁকছে কেন? এই সব কৌতূহল নিয়ে রঞ্জন এগিয়ে গেল বাউলের দিকে। লোকটা দেখল রঞ্জন সামনে এসে দাঁড়ালো, কিন্তু ওর মধ্যে কোনো বিকার নেই। এক ঝলক রঞ্জনের দিকে তাকাচ্ছে আর পাশে রাখা রঙিন প্যাস্টেলের একটা করে রং তুলে নিয়ে ছবি আঁকছে। রঞ্জন আগেও মেলায় দেখেছে এরকম পোর্ট্রেট আঁকিওদের, তবে তারা সাধারণত পেন্সিলে আঁকে, রঙিন প্যাস্টেলে আঁকে না। এই ব্যাপারটা আরও কৌতূহলী করে তুলল। যেহেতু রঞ্জন ইজেলের পিছনে দাঁড়িয়ে আছে, লোকটা কি আঁকছে, কেমন আঁকছে কিছুই বুঝতে পারছে না। গলাটা একটু খাঁকড়ে পরিষ্কার করে নিয়ে রঞ্জন জিজ্ঞেস করল, আপনি কি আমার ছবি আঁকছেন? নির্বিকার গলায় লোকটা উত্তর দিল, আপনার জন্য আঁকছি। আমি কিন্তু কিনব না। আমি বিক্রি করার জন্য ছবি আঁকছি না, আপনার জন্য ছবি আঁকার আমি নির্দেশ পেয়েছি, শেষ হয়ে এসেছে আর 2 মিনিট। রঞ্জন নিজের কোম্পানির মার্কেটিং হেড, বিক্রি করার নানান কৌশল ফন্দি ফিকির জানে। মুচকি হেসে বলল, বেশ, তাহলে যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন তাকে গিয়েই দিয়ে দেবেন ছবিটা। লোকটা প্যাস্টেলে আর কয়েকটা টান দিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে ছবিটা খবরের কাগজে মুড়ে রঞ্জনের হাতে আচমকা ধরিয়ে দিল। আর সেই মুহূর্তেই পকেটে বেজে উঠল মোবাইলটা। নায়রা। ফোন ধরতেই নায়রা বলতে শুরু করলো, তুমি কোথায় বাবা? কখন থেকে তোমাকে চেষ্টা করছি, শুধু বলছে আউট অফ নেটওয়ার্ক। শিগগিরই এসো, মায়ের শরীর খারাপ করছে। ফোনটা ছেড়ে রঞ্জন দেখল বাউল ততক্ষণে আরও পিছনের দিকে বনের মধ্যে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে মিলিয়ে যাচ্ছে। অগত্যা কাগজে মোড়া ছবিটা নিয়ে হাটে ফিরে এলো রঞ্জন। একটু খুঁজতেই একটা চায়ের দোকানে পেয়ে গেল অস্মিতা আর নায়রাকে। এক গাদা জিনিসপত্র কিনে অনেক প্লাস্টিকের থলি নিয়ে একটা চায়ের দোকানে বসে আছে ওরা। উদ্বিগ্ন গলায় রঞ্জন জিজ্ঞেস করল, কি হয়েছে? নায়রা বলতে শুরু করল,
আরে বলো না, এক দোকানদারের সঙ্গে দরদাম নিয়ে তর্কাতর্কি হতে মাকে খুব অ্যাটিটিউড দেখিয়েছে, সেই থেকে মায়ের শরীর খারাপ। কিন্তু তোমার হাতে ওটা কি? তুমি তো মেলায় কিছু কেনো না। স্বস্তির শ্বাস ছেড়ে রঞ্জন বলল, কেন, আমি কিনতে পারি না? আমার একটা পোর্ট্রেট আঁকিয়েছি। চল, হোটেলে চল, দেখাচ্ছি। হোটেলে ফিরে বেশ কিছুক্ষণ সময় গেল অস্মিতা আর নায়রার কেনাকাটা দেখতে। তারপর নায়রার চোখে পড়ল খবরের কাগজে মোড়া জিনিসটা। মোড়ক খুলে খিলখিল করে হাসতে হাসতে নায়রা বলল, এটা তোমার ছবি? তারপর ছবিটা বাবা মায়ের দিকে ঘোরালো। এই প্রথম ছবিটা দেখার সুযোগ হলো রঞ্জনের। নায়রার হাসার যথেষ্ট কারণ আছে। ছবিটা কোনোভাবেই রঞ্জনের মুখের সঙ্গে মেলে না। তবে খুঁটিয়ে দেখলে কোনো একটা চেনা মুখের আদল পাওয়া যাচ্ছে। রঞ্জন কিছুতেই মনে করতে পারছে না কার মুখ। পোর্ট্রেটের মুখটা ভীষণ গম্ভীর আর চোখ দুটো রাগত। অস্মিতা আলগোছে পোর্ট্রেটটা দেখে মন্তব্য করল, তোর বাবা হাটে গিয়ে যা রাগী গোমড়া মুখ করেছিল, ঠিকই এঁকেছে। নায়রা ছবিটাকে টেবিলে টিভির পাশে দাঁড় করিয়ে বলল, আমি কিন্তু বাড়ি ফিরে লিভিং রুমে এটা টাঙিয়ে রাখবো। রেয়ার কালেকশন, বাবা সোনাঝুরির হাটে বসে আঁকিয়েছে। রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ল সবাই। তিনজনেরই অভ্যেস শুয়ে শুয়ে নিজেদের মতো মোবাইল দেখা। অস্মিতা আর নায়রা পাশ ফিরে শুয়ে মোবাইল দেখছে। রঞ্জনের আজকে ইচ্ছে করছিল না মোবাইল দেখতে। মাথার পিছনে হাত দিয়ে শুয়ে নানান এলোমেলো কথা ভাবছিল। ঘরে একটা খুব হালকা নীলচে নাইট ল্যাম্প জ্বলছিল। সেই আলোয় হঠাৎ চোখে পড়ল টেবিলের উপর দাঁড় করানো পোর্ট্রেটটার উপর। কার সঙ্গে যেন মিল। ছবিটার দিকে তাকিয়ে মন দিয়ে ভাবার চেষ্টা করতে থাকলো রঞ্জন। এক দৃষ্টে ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আর একটা জিনিস লক্ষ্য করল। বিকেলে ছবিটার মুখে থমথমে ভাব দেখেছিল। এখন মনে হচ্ছে ঠোঁটের কোণায় এক চিলতে তির্যক তাচ্ছিল্যের হাসি আছে, আর চোখ দুটোয় আরও ক্রোধ ফুটে বেরোচ্ছে। অবশ্য এটা মনের ভুলও হতে পারে। হালকা নীলচে নাইট ল্যাম্পের আলো আঁধারিতে হয়তো মনে হচ্ছে এরকমই। আরও কিছুক্ষণ ছবিটা দেখতে দেখতে হঠাৎ চমকে উঠল রঞ্জন। বোধহয় চিনতে পেরেছে ছবিতে আঁকা মানুষটাকে। কিন্তু যাকে ভাবছে সত্যি কি সে? তার ছবি সোনাঝুরির বনে ওই বাউলটা বিনা পয়সায় এঁকে হাতে ধরিয়ে দিয়ে যাবে কেন? অস্মিতার কাছে আগে নিশ্চিত হতে হবে ছবিটা যার ভাবছে তারই কিনা। রঞ্জন ঘাড় ঘুরিয়ে দেখল অস্মিতা আর নায়রা দুজনেই ঘুমিয়ে পড়েছে। নায়রার যাতে ঘুম ভেঙে না যায়, আলতো করে ঠেলা দিয়ে নিচু গলায় অস্মিতাকে ডাকল রঞ্জন। কিন্তু অস্মিতা এর মধ্যেই এত গভীর ঘুমিয়ে পড়েছে যে সাড়া দিল না। আবার চিত হয়ে শুয়ে একটা যেন চুম্বকের আকর্ষণে চেয়ে রইল ছবিটার দিকে। আর তারপর চোখের পাতাগুলো ভারী হয়ে বন্ধ হয়ে গেল। রঞ্জন স্বপ্নে দেখতে থাকলো রাতের বেলা একটা নির্জন রাস্তা দিয়ে ঝমঝমে বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছে। গাড়িতে একা। গাড়ির ভিতরটা অসম্ভব ঠান্ডা। এসির সুইচটা কিছুতেই কাজ করছে না। এত জোরে বৃষ্টি পড়ছে যে ওয়াইপারটা আরও স্পিডে চালানো দরকার, কিন্তু সেটাও কাজ করছে না। একদম নতুন গাড়ি, সিটের উপর থেকে প্লাস্টিক পর্যন্ত খোলা হয়নি, অথচ গাড়িটার কিছুই ঠিকঠাক কাজ করছে না। এমনকি এফএমটা থেকেও অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে। চ্যানেলটা বদলানোও যাচ্ছে না। হঠাৎ লুকিং গ্লাস দিয়ে পিছনের সিটটার উপর চোখ পড়তেই মেরুদণ্ড দিয়ে যেন বরফ নেমে গেল। পিছনের সিটে বসে রয়েছে গুরুপদ, সেই ড্রাইভারের সাদা উর্দি। দু হাতে একটা কুকুরছানাকে কোলে নিয়ে বসে রয়েছে। রঞ্জনের দিকে তাকিয়ে বলল, একদম নতুন গাড়ি তো স্যার, আরও জোরে চালান। গাড়িটার স্পিড নিজে থেকেই বাড়তে আরম্ভ করল। জোরে, আরও জোরে। বারবার ব্রেকে পা দিয়েও লাভ হচ্ছে না, ব্রেক কাজ করছে না। দূরে দেখা যাচ্ছে একটা লেভেল ক্রসিং, একটা লাল আলো জ্বলছে। আড়াআড়ি রেললাইন দিয়ে হুইসেল বাজিয়ে তীব্র গতিতে একটা ট্রেন এগিয়ে আসছে। প্রাণপণে
আর একবার ব্রেক টিপল রঞ্জন, কিন্তু গাড়ির স্পিডটা আরও বেড়ে গিয়ে লেভেল ক্রসিংয়ে ধাক্কা মেরে রেল লাইনের উপর গিয়ে নিথর হয়ে দাঁড়িয়ে গেল। ধরফর করে ঘুম ভেঙে উঠে বসল রঞ্জন। গোটা শরীর ঘামে ভিজে গেছে, গলাটা অসম্ভব শুকনো। ঘাড় ঘুরিয়ে দেখল অস্মিতা আর নায়রাও একইভাবে গোটা মুখে আতঙ্ক নিয়ে পিঠ টান করে বসে রয়েছে। কয়েক ঢোক জল খেয়ে রঞ্জন জিজ্ঞেস করল, কি হয়েছে তোমাদের? আতঙ্কগ্রস্ত গলায় অস্মিতা বলল, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তোমার মনে আছে গুরুপদকে? স্বপ্নে দেখলাম রাতের বেলা বৃষ্টি পড়ছে, গাড়ির পিছনের সিটে বসে রয়েছি আমি। গাড়িটা একটা হাইওয়ের চৌমাথার ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে। গাড়ির মধ্যে তীব্র হিটার চলছে, অসহ্য গরম আর দমবন্ধ লাগছে। সব কাজ তোলা, সেন্ট্রাল লক, পাওয়ার উইন্ডো কিচ্ছু কাজ করছে না। আর গাড়ির ড্রাইভারের সিটে গুরুপদ বসে একটা কুকুরছানাকে আদর করছে। দুদিক দিয়ে দুটো লরি হেডলাইট জ্বালিয়ে ফুল স্পিডে আমাদের গাড়িটার দিকে এগিয়ে আসছে। তারপর অস্মিতা 2 হাত দিয়ে মুখ ঢাকল। একই রকম গলায় নায়রা বলতে শুরু করলো, আমিও দেখলাম বৃষ্টির মধ্যে আমাদের গাড়িটা রাস্তার একদিকে দাঁড়িয়ে আছে। হলুদ অ্যালার্ট ল্যাম্পগুলো জ্বলছে নিভছে। তোমরা কেউ কোথাও নেই। আমি একা। একপাল কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসছে আমার দিকে। আমি প্রাণপণে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দরজা খুলছে না। অথচ গুরুপদ কাকা গাড়ির মধ্যেই বসে রয়েছে। আমি জানলার কাছে কিল মারছি, গুরুপদ কাকা আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আমারই ওয়াটার বটল থেকে জল খাওয়াচ্ছে একটা কুকুরছানাকে। তারপর যে কুকুরগুলো তেড়ে আসছিল তারাও দাঁত বের করে ঝাঁপিয়ে পড়ল আমার মাথার উপর। নায়রা মাথার চুল খামচে ধরে কাঁদতে আরম্ভ করল। রঞ্জন ছবিটার দিকে তাকালো। গুরুপদর হাসিটা যেন আরও তীর্যক হয়ে উঠেছে, চোখ দুটো আরও ক্রূর। রঞ্জন বলতে আরম্ভ করল, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই দিনটার কথা। শোরুম থেকে আমাদের গাড়িটা ডেলিভারি নিয়ে ফিরছিলাম। তারপর রেস্তোরাঁয় খেলাম। বেরিয়ে আমার খুব ইচ্ছে করছিল নতুন গাড়িটা চালাতে। গুরুপদর কাছে চাবি নিয়ে ড্রাইভিং সিটে বসলাম। গুরুপদ আমার পাশে। বৃষ্টি পড়ছিল। নায়রা যোগ করল, আর আমি তোমাকে বলছিলাম, বাবা নতুন গাড়ি, আরও জোরে চালাও। গুরুপদ কাকা তোমাকে সাবধান করেছিল। অস্মিতাও গলা মেলালো, তুমি গুরুপদর কথা শুনছিলে না। হঠাৎ দেখলাম গুরুপদ ঝুঁকে পড়ে তোমার হাতের উপর থেকে স্টিয়ারিংটা ধরে ঘোরানোর চেষ্টা করলো, আর গাড়িটা রাস্তার ধারে একটা বোল্ডারে গিয়ে ধাক্কা মারল। তোমার উপর ওভাবে ঝাঁপিয়ে পড়ে স্টিয়ারিং ধরে অ্যাক্সিডেন্ট করানোর জন্য আমিও ভীষণ রেগে উঠে গুরুপদকে অকথ্য কুকথ্য কথা বলেছিলাম। শুধু অ্যাক্সিডেন্টই নয়, একটা কুকুরছানাকেও ধাক্কা দিয়েছিলে। ওকে বলেছিলাম চাকরি ছেড়ে দিতে। নায়রা ধরা গলায় বলল, আমিও তো বলেছিলাম মা, গুরুপদ কাকা গাড়ি চালালে আমি কোনো দিন আর ওই গাড়িতে উঠব না। হতাশ গলায় রঞ্জন বলল, কিন্তু সবচেয়ে বেশি অন্যায়টা করেছিলাম আমি। পিছনের সিট থেকে তোমরা কেউ দেখতে পাওনি। অহেতুক জোরে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ একটা কুকুরছানা সামনে চলে এসেছিল। তাকে বাঁচাতেই গুরুপদ ঝাঁপিয়ে পড়ে স্টিয়ারিংটা ধরে কাটানোর চেষ্টা করে নিয়ন্ত্রণ হারিয়ে বোল্ডারে ধাক্কা মেরেছিল। গাড়ি থেকে নেমে দেখেছিলাম নতুন গাড়ির বাম্পারটা তুবড়ে গেছে। ভীষণ মাথা গরম হয়ে গিয়েছিল। আমিও গুরুপদকে অনেক খারাপ কথা বলেছিলাম। তবুও ও তখন চাইছিল আহত কুকুরছানাটাকে যদি কাছাকাছি কোনো ডাক্তারখানায় নিয়ে যাওয়া যায়। অস্মিতা বলল, কিন্তু একটা রক্তাক্ত কুকুরছানাকে আমরা কেউ নতুন গাড়িতে উঠতে দিইনি।
তুমি ওখানেই গুরুপদকে চাকরি থেকে ছাড়িয়ে নিজে ড্রাইভ করে বাড়ি চলে এসেছিলে। ওর শেষ কথাগুলো এখনো মনে আছে। স্যার, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার গাড়িটা সারিয়ে একদম নতুন করে দেবে, কিন্তু এই কুকুরছানাটার প্রাণ চলে গেলে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। আচ্ছা, একটা কথা বলো, আমরা তিনজনেই একই সময়ে কেন গুরুপদকে নিয়ে এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম? পরে তো শুনেছিলাম গুরুপদ হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। রঞ্জন আঙুল তুলে ছবিটা দেখালো। অস্মিতা আর নায়রার চোখে বিস্ময় ফুটে উঠল। রঞ্জন ছবি আঁকার বৃত্তান্ত বলার পর নায়রা উঠে গিয়ে ছবিটার সামনে দাঁড়িয়ে বলল, আমরা তিনজনেই দায়ী গুরুপদ কাকা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। রঞ্জন আর অস্মিতাও অনুশোচনায় হাত জোর করে পোর্ট্রেটটার সামনে ক্ষমা চাইল। তারপর রঞ্জন পোর্ট্রেটটা খবরের কাগজে মুড়ে ফেলল। ঠিক করল পরের দিন সোনাঝুরির মাঠে গিয়ে ওই বাউলের কাছে ছবিটা ফেরত দিয়ে আসবে। কিন্তু পরের দিন অনেক খুঁজেও ওই বাউলকে আর কোথাও পেল না। গুরুপদর বাড়ির ঠিকানাটা ছিল বীরভূমের এক গ্রামের, শান্তিনিকেতন থেকে বেশি দূরে নয়। সেখানে তিনজনে গাড়ি নিয়ে গেল, আর আশ্চর্য হয়ে দেখা হয়ে গেল সেই বাউলের সঙ্গে। রঞ্জনের কাছে সব শুনে খবরের কাগজে মোড়া ছবিটা হাতে নিতে নিতে বাউল বলল, উনি আমার দাদা ছিলেন। আমিও স্বপ্নে দেখেছিলাম দাদা নির্দেশ দিচ্ছেন, আপনারা বাড়ির কাছে এসেছেন। উনিই বললেন সোনাঝুরির মাঠে গিয়ে একটা ছবি এঁকে আপনাকে দিতে, তাহলেই ওর আত্মা শান্তি পাবে। তবে বিশ্বাস করুন, কী ছবি এঁকেছি আমি জানি না, কেউ যেন আমার আঙুলে ভর করেছিল। তারপর কাগজের মোড়কটা খুলতে খুলতে বলল, আমি সসম্মানে এই ছবি দেওয়ালে ঝুলিয়ে রাখব। ছবিটা দেখে বিহ্বল হয়ে গেল নায়রা। ছবির মুখের আদলটা এখন কেমন যেন বদলে গেছে। নিষ্পাপ দুটো চোখে সরল একটা চওড়া হাসি মুখে গুরুপদ কাকা চেয়ে রয়েছে ওর দিকে। নায়রা ছবিটা বাউলের হাত থেকে ফেরত নিয়ে বলল, না, গুরুপদ কাকার এই ছবি আমি আমার বেডরুমের দেওয়ালে টাঙিয়ে রাখব। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।